হয়ে গেছে, চল চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। বাঁচাও বাঁচাও, কে কে আছো? আমাদের বাঁচাও, আমরা আগুনে পড়ে যাচ্ছি। আমি শুভঙ্কর। এই পোড়াদহ গ্রামে আমার পৈতৃক নিবাস। গত দুদিন আগে আমার এবং গ্রামের আরও অনেকেরই ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। এই বিপদে জমিদার মশাই আমাদের একমাত্র ভরসা। তাই আমরা এখন জমিদার মশাইয়ের বাড়ি যাচ্ছি। নিশ্চয়ই তিনি একটু সাহায্য করবেন। আমাদের জমিদার মশাই ভীষণ ভালো মানুষ। গ্রামের সকলের সুখ দুঃখে বিপদে আপদে তিনি পাশে থাকতেন। ওনার নিজের আর্থিক অবস্থাও খুব বেশি ভালো না। ঘরবাড়ি অনেকটা পুরনো হয়ে গিয়েছে, কিন্তু তবুও তিনি গ্রামের মানুষদের সাহায্য করতে একটু পিছপা হন না। নানান কথা ভাবতে ভাবতে আমরা জমিদার বাড়িতে চলে এসেছি। আমাদের দেখে জমিদার মশাই বললেন, কিরে, সবাই একসাথে এলি যে, কিছু বলবি? কি আর বলবো জমিদার মশাই, আপনি তো সবই জানেন। কে বা কারা আমাদের ঘর বাড়ি আগুনে জ্বালিয়ে দিয়েছে। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। বউ বাচ্চা নিয়ে পথে দিন কাটাতে হচ্ছে। এই বিপদে আপনি ছাড়া আমাদের কে সাহায্য করবে বলুন? তোমাদের জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি যে করি। আচ্ছা শোনো, যা পড়ে গিয়েছে তা এভাবে পড়ে থাক। তোমাদের আর এখানে থাকতে হবে না। পশ্চিমে কুসুমপুরে আমার কিছু আবাদি জমি পড়ে আছে। আপাতত তোরা ওখানে গিয়ে কিছুদিন থাক। আমি তোমাদেরকে নতুন ঘর বানিয়ে দেওয়ার টাকা দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে জমিদার মশাই, হাতটা কোনো তুলনা হয় না। জমিদার মশাই আমাদের সবাইকে নতুন ঘর তৈরি করার জন্য টাকা দিলেন। তারপর আমরা সবাই জমিদার মশাইয়ের কথা মতো কুসুমপুর গ্রামে চলে আসলাম এবং এখানে বসবাস করতে শুরু করলাম। কুসুমপুর গ্রামটা বেশ সুন্দর, তবে পোড়াদহ গ্রাম থেকে শহর থেকে অনেকটা কাছেই ছিল, কিন্তু কুসুমপুর গ্রাম থেকে। হ্যালো বন্ধুরা, টি20 ওয়ার্ল্ড কাপ আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সাথে সাথে ইনকাম করে একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখনকার ম্যাচগুলোতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এছাড়াও এখানে রয়েছে আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে অনুমান করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে উইকেট বেশি পাবে, কে বেশি ক্যাচ ধরবে এবং কোন টিম এক্সট্রা বেশি বল করবে। আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরও 800 টাকা ফ্রি বেট করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড গল্প ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশন এবং কমেন্টসে লিঙ্ক আর প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। শহরে যাতায়াতের রাস্তাঘাটের অবস্থা অনেকটা খারাপ। কেউ অসুস্থ হলে বা কোনো বিপদ হয়ে গেলে রাতে তো দূরের কথা, দিনের বেলায়ও কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। এ পথে মাঠের মধ্য দিয়ে চিকন সরু পথ, যে পথে মানুষের যাওয়া দুষ্কর, সেখানে গাড়ি পাবে কোত্থেকে? যাই হোক, তারপরেও এখানে বেশ ভালোভাবেই আমাদের দিন কাটছে।
জমিদার মশাই এখানে আমাদের কাজের ব্যবস্থাও করে দিয়েছেন। কর্মব্যস্ততায় আমাদের প্রত্যেক ভিটে পোড়াদহ গ্রামটি কুসুমপুর গ্রামের তুলনায় অনেক ছোট, কিন্তু তবুও গ্রামটি আমাদের কাছে যেন একদম স্বপ্নের মতো ছিল। গ্রামে আজকাল খুব একটা যাওয়া আসা হয়ে ওঠে না। দেখতে দেখতে অনেকটা মাস কেটে গেল। একদিন আমরা গায়ের কয়েকজন মিলে দুপুরবেলা কাজ ছেড়ে বটতলায় বসে আড্ডা দিচ্ছিলাম। ঠিক এমন সময় রতন দাদা দৌড়ে আমাদের কাছে আসলেন। ওনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল। আমি ওনাকে বললাম, কি হয়েছে দাদা, আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে? কিছু হয়েছে? শঙ্কর, আমি পুরাদহ গ্রামে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম জমিদার মশাই ওনার পুরনো বাড়ি মেরামত করে রাজপ্রাসাদের মতো একটা চাকচিক্য বাড়ি তৈরি করেছেন, এবং আমাদের পুড়ে যাওয়া বসত বাড়িতে তিনি একটা মস্ত বড় ফ্যাক্টরি তৈরি করেছেন। রতন দাদার কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। মাত্র কয়েক বছর ব্যবধানে এত কিছু হয়ে গেল, আর আমরা কিছুই জানতে পারলাম না। জমিদার মশাই আমাদের বসত ভিটেতে ফ্যাক্টরি তৈরি করার আগে আমাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। এটা কেমন করে সম্ভব? আমি এক প্রকার নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। জমিদার মশাই এমন কাজ করতে পারলেন? না না, এ ভারী অন্যায় কাজ করেছেন, এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, জমিদার মশাইয়ের কাছ থেকে এমনটা আশা করিনি। তোরা যে যাই বলো, আমি আমার প্রত্যেক ভিটে ফিরে পেতে চাই। হ্যাঁ, আমি আমার প্রত্যেক ভিটে ফিরে পাবো। কুসুমপুরে আমি কিছুতেই থাকবো না। তাহলে চলো আজ সন্ধ্যায় মিলে একসাথে জমিদার মশাই বাড়িতে যাই, এবং আমরা আমাদের বসত ভিটে ফিরে চাইবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তারপর যে যার কাজে চলে যায়। সারাদিন আমাদের কোনো রকম কেটে যায়, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার কোনো লক্ষণই ছিল না। মুষলধারে বৃষ্টি পড়ছিল, তাই সেদিন আর জমিদার বাড়িতে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পোড়াদহ গ্রামটি খুব ছোট একটি গ্রাম। এই গ্রামে মাত্র 25টি বাড়ি ছিল। সব মিলিয়ে 150 জন মানুষের বসবাস এই গ্রামে। জমিদার মশাই সব সময় ছায়া হয়ে আমাদের পাশে থাকতেন। জানি না উনি এখন কেন এমন করলেন। নানা কথা ভাবতে ভাবতে আমরা জমিদার বাড়িতে চলে এসেছি। জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমরা চমকে উঠলাম। এ কি, জমিদার মশাইয়ের এই অবস্থা কেমন করে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না, কে এমন করলো? জমিদার মশাইয়ের এমন অবস্থা দেখে আমরা পুরো হতভম্ব হয়ে যাই। এই পৃথিবীতে জমিদার মশাইয়ের আপন বলতে তেমন কেউ ছিল না, তাই ওনার শেষ কাজ আমাদেরই সম্পন্ন করতে হয়। চলো রতন দাদা, আমরা সবাই আর সময় নষ্ট না করে জমিদার মশাইয়ের সেই কাজটি করে ফেলি। আমাদের গ্রামে একটি পরিত্যক্ত শ্মশান রয়েছে। নদীপথে যেতে হয় বিধায় অনেকেই ওই শ্মশানটিতে লাশ পোড়ানোর কাজ করেন না। আমাদের গ্রামের কেউ মারা গেলে পাশের গ্রামের শ্মশানে নিয়ে যাওয়া হতো, কিন্তু জমিদার মশাইকে তো আর পাশের গ্রামের শ্মশানে নিয়ে যাওয়া যায় না। এটা গ্রামের মান সম্মানের ব্যাপার। তাছাড়া উনি কখনো এই বিষয়ে কিছু বলেননি। আমরা বেশ জাঁকজমকপূর্ণভাবে একটা নৌকা নিয়ে পোড়াদহের পরিত্যক্ত শ্মশানে আমাদের জমিদার মশাইয়ের লাশ নিয়ে যাচ্ছিলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ আচমকা নদীতে ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ে নৌকা তার গতি ঠিক রাখতে না পেরে দুলতে থাকে। ঝড়ের গতি যেন কিছুতেই কমছিল না। আশেপাশে কোথাও কোনো বাতাস নেই। মনে হচ্ছিল যেন সব বাতাস আমাদের নৌকাতেই লাগছে।
সাহায্যের জন্য আমরা সবাই আগতি মিনতি করছিলাম। আর ঠিক এমন সময় অনেক বড় বড় কালো ছায়া আমাদের নৌকার সামনে উড়ে উড়ে আসছে। ছায়াগুলো প্রচণ্ড লম্বা ছিল এবং খুব দ্রুতগতিতে আমাদের নৌকার দিকে এগিয়ে আসছিল। এইসব দেখার পর ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করছিল। প্রচণ্ড ভয়ে আমরা জমিদার মশাইয়ের লাশ ফেলে রেখে প্রাণপণে ছুট দিলাম। তাই একবারের জন্য আমরা পিছন ফিরে তাকাইনি। নিরাপদ একটা স্থানে আমরা সবাই বেশ অনেকটা সময় অপেক্ষা করি। একটা সময় বড় ঝড় থেমে যায়, আকাশও পরিষ্কার হয়ে যায়, আমাদের ভেতরের ভয়ও কেটে যায়। এরপরে আমরা একটি নৌকা নিয়ে জমিদার মশাইয়ের লাশের কাছে যাই। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমাদের চোখ কপালে উঠে যায়। আমরা দেখলাম জমিদার মশাইয়ের লাশের অর্ধেক অংশ খাওয়া। দেখেই বোঝা যাচ্ছে কেউ খুব ভয়ঙ্করভাবে জমিদার মশাইয়ের লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। জমিদার মশাইয়ের লাশের এমন করুণ অবস্থা দেখে ভয়ে আমাদের গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠছিল। রতন দাদা, বিলাস দাদা, এখন কি করব? জমিদার মশাইয়ের অর্ধেক দেহ যে খাওয়া, কেউ ভয়ঙ্করভাবে খেয়ে নিয়েছে। কি আর করব, জমিদার মশাই যেটুকু দেহ পড়ে আছে সেটারই শেষ কাজ করতে হবে। আমরা শ্মশানের ভিতর প্রবেশ করতেই কেন যেন আমাদের গা ছমছম করতে লাগলো। বাতাসে অনেকের মৃদু কান্নার স্বর ভেসে আসছে। শুনেছি এই শ্মশানে মাঝে মাঝে ভূত দেখা যায়। তাই আমরা ভয়ে আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর আমরা যখনই জমিদার মশাইয়ের জন্য চিতা সাজাতে যাব, ঠিক তখনই আমাদের সামনে ভয়ঙ্কর কয়েকটা প্রেতাত্মা হাজির হয়। ভয়ে আমাদের বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায়, হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়, বুকের খাঁচা ভেঙে প্রাণ পাখিটা বেরিয়ে আসার উপক্রম হয়। রতন দাদা এবং বিলাস দাদার দিকে তাকিয়ে দেখলাম ওনারা ভয়ে থরথর করে কাঁপছেন। কিন্তু এত কিছুর পরও যেন প্রেতাত্মাগুলোকে বড্ড চেনা চেনা মনে হচ্ছিল। একটা প্রেতাত্মা খুব কর্কশ কণ্ঠে বলল, কেন এই লাশ এখানে নিয়ে এসেছো? তোমরা এই পাপী জমিদারের লাশ এখানে পোড়াতে পারবে না। এ বড্ড খারাপ মানুষ ছিল। যদি প্রাণে বাঁচতে চাও এখন এখান থেকে চলে যাও। প্রেতাত্মাটার হুঙ্কারে পুরো শ্মশান কেঁপে উঠল। ক্রোধে তার চোখ দুটো আগুনের মতো ফুলকি হয়ে উঠছিল। প্রচণ্ড ভয় আমার গলায় শুকিয়ে যায়। মনে হচ্ছিল যেন পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। তাও মনে সাহস জুগিয়ে বললাম, কেন কেন আমরা আমাদের জমিদার মশাইয়ের লাশ এখানে পোড়াতে পারবো না? উনি আমাদের জমিদার মশাই, ওনার একটা মান সম্মান আছে। ওনাকে তো আমরা অন্য গ্রামে শ্মশানে নিয়ে যেতে পারি না। এই জমিদার বড্ড খারাপ লোক ছিল। অর্থের নেশা একে গ্রাস করে রেখেছিল। এই পাজি জমিদার আমাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়ে আমাদের পুড়িয়ে মেরেছে। তারপর আমাদের বসত ভিটেতে মস্ত বড় ফ্যাক্টরি তৈরি করেছে। আর এই সমস্ত কিছু এই জমিদার পরিকল্পনা করে করেছে। এসব কথা শুনে আমার চোখ কপালে উঠে যায়, যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা। জমিদার মশাই এমন কিছু করতে পারেন তা আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। পুরো ঘটনা আমাদের কাছে অবিশ্বাস্য এক আজব মনে হচ্ছিল। আমরা জমিদার মশাইয়ের লাশ শ্মশানে ফেলে রেখে বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে শুরু করলাম। প্রচণ্ড ভয়ে আমাদের সমস্ত শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু তাও শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা পালানোর চেষ্টা করলাম। নদীর ঘাটে এসে আমরা তাড়াহুড়ো করে নৌকা নিয়ে আমাদের বাড়ি ফিরে যাই। সেই রাতের পর থেকে আর কখনো কেউ পোড়াদহের পরিত্যক্ত সেই শ্মশানে যায়নি।